প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এইচএস ফার্স্ট ইয়ারে রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে সংবিধান প্রণয়ন চ্যাপ্টারটার কিছু অংশ আলোচনা করব। আমি আগে আরেকটা ক্লাসে কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকেও আমি একটা ক্লাস নিব সেই সংবিধান প্রণয়ন অধ্যায়টার উপর। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যে সেটা হলো সংবিধানের খসড়া কমিটি সম্পর্কে। সংবিধান, ভারতের সংবিধান যেটা বলবৎ করা হয়েছে 1950 ইংরেজির 26শে জানুয়ারি তারিখে, সেই সংবিধানের খসড়া কমিটি যেটা রয়েছে, সেই খসড়া কমিটির গঠন এবং খসড়া কমিটি কিভাবে গঠন করা হয়েছিল, সেই খসড়া কমিটিতে কারা কারা ছিলেন, কার সভাপতিত্বে সেই খসড়া কমিটি হয়েছিল, সে সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের পরীক্ষায় সেটা আসার সম্ভাবনা খুব প্রবল থাকে। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী 1947 সালের 16ই মে সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হওয়ার কিছু আগেই 1947 সালের 16ই মে একটা সিদ্ধান্ত নেওয়া হয় ক্যাবিনেট মিশনের, ব্রিটিশ ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী যে একটা সংবিধান রচনা করা হবে ভারতবর্ষের জন্য এবং তার জন্য একটা গণপরিষদ গঠন করা হবে এবং এই গণপরিষদ গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় 1947 ইংরেজির 16ই মে। খুব খেয়াল রাখবে স্টুডেন্টরা, সংবিধান রচনার সিদ্ধান্ত ভারতবর্ষ স্বাধীন হওয়ার 1 বছর আগেই শুরু হয়ে যায়। 1947 ইংরেজির 16ই মে সেটা ক্যাবিনেট মিশন সিদ্ধান্ত গ্রহণ করে যে একটা গণপরিষদ নাম দিয়ে একটা পরিষদ গঠন করবে এবং সেই পরিষদ সংবিধান রচনা করবেন, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়ে নেয়। এই গণপরিষদ যেটা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং গঠন করা হয় 1947 ইংরেজির 16ই মে, সেই গণপরিষদ 1946 সালের জুলাই মাসে গঠন করা হয়। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ক্যাবিনেট মিশনে গণপরিষদ গঠন করা হবে এবং এই গণপরিষদই সংবিধান রচনা করবে, সেই গণপরিষদ গঠন করা হয় 1946 সালের জুলাই মাসে এবং তার সভাপতিত্ব করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাশয়কে। ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি বানিয়ে 1946 ইংরেজির জুলাই মাসে গণপরিষদ গঠন করা হয়। তার পরবর্তীতে গণপরিষদে বিভিন্ন বিষয়ের উপর একটা 8টা কমিটি গঠন করে এবং তার মধ্যে একটা খসড়া কমিটি তৈরি করে গণপরিষদ সংবিধান রচনার জন্য একটা খসড়া কমিটি তৈরি করে, যে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতবর্ষের সংবিধান রচনা করার আগে প্রথমে গণপরিষদ গঠন করা হয় 1946 ইংরেজির জুলাই মাসে। ওটার সিদ্ধান্ত নেওয়া হয় 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশনে, ব্রিটিশ ক্যাবিনেট মিশনে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী গণপরিষদ অনেকটা কমিটি গঠন করে। তার মধ্যে একটা কমিটি হলো খসড়া কমিটি এবং যে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তার সভাপতিত্বে 7 জন সদস্য নিয়ে একটা খসড়া কমিটি গঠন করা হয়। এই খসড়া কমিটি শেষ পর্যন্ত ভারতবর্ষের সংবিধান রচনা করে এবং 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় ভারতবর্ষের যে সংবিধান। তারা খসড়া কমিটি পেশ করে সেটা গণপরিষদের কাছে 1949 সালের 26শে নভেম্বর তারিখে সেটা পেশ করা হয় এবং তারা সেটা গৃহীত করে গণপরিষদ এবং গণপরিষদ গৃহীত করে 1950 সালের
26শে জানুয়ারি তারিখে সেটা কার্যকর করা হয়। অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি তারিখে ভারতবর্ষে সংবিধান কার্যকর করা হয়। তার আগে বিভিন্ন স্টেপ অনুযায়ী সেই কাজ চলে শুরু হয়ে গিয়েছিল 1947 সালের জুলাই মাস থেকে। 16ই মে তারিখে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় গণপরিষদ গঠনের, এবং সেই গণপরিষদ গঠন করা হয় জুলাই মাসে একটা রাজেন্দ্র প্রসাদকে সভাপতিত্ব করে। তারপরে আরো অনেকটা কমিটি বানানো হয়, তার মধ্যে একটা ছিল খসড়া কমিটি, এবং সেই খসড়া কমিটি ভারতবর্ষের সংবিধান রচনা করে, এবং সেটা 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক সেটা গৃহীত হয় এবং কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। তাহলে বুঝতে পারলে স্টুডেন্টরা কিভাবে ভারতবর্ষের সংবিধান গঠন হয়েছে, কোন পর্যায় থেকে কোন পর্যায়ে ভারতবর্ষের সংবিধানে গিয়ে পৌঁছেছে, এবং আজ যে ভারতবর্ষের সংবিধানের উপর ভিত্তি করে সমস্ত দেশ চলছে, যে সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ সংবিধান, সেটা গঠন করতে দীর্ঘ 4 বছর সময় লাগে এবং তারপরে সেটা গঠন হয়। এরপরে যদি আমি আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেটা হলো যে ভারতীয় সংবিধান হলো একটা জীবন্ত দলিল। হ্যাঁ, এটা ঠিক। ভারতবর্ষের সংবিধান হলো একটা জীবন্ত দলিল। গণপরিষদ কর্তৃক যে সংবিধান গঠন করা হয়েছে বা রচনা হয়েছে, যে খসড়া কমিটি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন, সেটা তারা এমনভাবেই রচনা করেছেন যে 1950 ইংরেজির 26শে জানুয়ারি সেটা বলবৎ করা হয়, এবং সংবিধানটাকে এমনভাবে গঠন করা হয় যে ভারতবর্ষের সংবিধান নমনীয় এবং অনমনীয় সংমিশ্রণ রয়েছে। সেখানে অনেক আর্টিকেল রয়েছে সংবিধানের মধ্যে, যেটা অতি সহজভাবে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়। সেই আর্টিকেলগুলো সংবিধানের অনেকটা অনুচ্ছেদ রয়েছে, যে অনুচ্ছেদগুলো অত্যন্ত সহজভাবে ভারতবর্ষের সংবিধানে সেই অনুচ্ছেদগুলো অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করতে পারে। কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে যেটা সংশোধন করতে কিছুটা জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়। তারপরেও ভারতবর্ষের সংবিধান সময় উপযোগী সংবিধান। এই সংবিধান সময়ের সাথে তাল রেখে চলছে, এবং যখন সময়ের সাথে মিল রেখে যেটা সংবিধান সংশোধন করার যখন প্রয়োজন পড়েছে, বারবার আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে। তাই এটাকে বলা হয়ে থাকে একটা জীবন্ত দলিল। ভারতবর্ষের সংবিধান এক জায়গায় স্থির হয়ে থাকেনি, ওটা বারবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে, বিভিন্ন আর্টিকেলের মধ্য দিয়ে সেটা সংশোধন হয়েছে, এবং এই সংশোধনের মধ্য দিয়ে আজ আমরা ভারতবর্ষে এই সংবিধানে এই জায়গায় পৌঁছেছি। আবারও যখন প্রয়োজন হবে এটাকে সময় উপযোগী সময়ের সেই সময়ে ভারতবর্ষের সংবিধান আবারও সংশোধন করা হবে। অতএব আমরা বলতে পারি যে ভারতবর্ষের সংবিধান হলো একটা জীবন্ত দলিল। আরেকটা প্রশ্ন যদি সেটা আসে যে সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের একটা আদর্শ সংবিধানের বৈশিষ্ট্য, একটা সুন্দর আদর্শ সংবিধানের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আমরা প্রথমেই বলবো, একটা আদর্শ সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্য হলো তার ভাষাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভাষা পরিষ্কার এবং সঠিক হওয়া উচিত। সংবিধানের যে ভাষা যেটা লেখা থাকবে অত্যন্ত পরিষ্কারভাবে লেখা প্রয়োজন, যেটা সবাই সেটা বুঝতে পারে ও সবার কাছে সেটা গ্রহণীয় হতে পারে। পরিষ্কার এবং সঠিক হওয়া উচিত, এবং বিশদভাবে সমস্ত কিছু বর্ণনা করা উচিত। এটা আদর্শ সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হলো সংবিধানের সমস্ত নিয়মগুলো, নীতিগুলো যা কিছু আছে, সমস্ত লেখাগুলো বিশদভাবে আলোচনা করা উচিত, বর্ণিত হওয়া উচিত। আরেকটা হলো অকারণে সংবিধান দীর্ঘ করা উচিত নয়, ঠিক নয়। সংবিধান অপ্রয়োজনে অকারণে লম্বা করে লেখা, দীর্ঘ করে লেখা, সেটা আদর্শ সংবিধানের বৈশিষ্ট্য হতে পারে না। আর আরেকটা যদি আমরা বলি যে সংবিধান নমনীয়তা এবং অনমনীয়তার মধ্যে একটা ভারসাম্যতা রেখে চলতে হবে। সংবিধান পূর্ণ নমনীয় হলে হবে না, আর পূর্ণ অনমনীয় হলেও হবে না। নমনীয়তা এবং অনমনীয়তার মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে। আমি কালকের ক্লাসে বলেছিলাম যে নমনীয়তা কি জিনিস। নমনীয়তা হলো যে সংবিধান অতি সহজে সংশোধন করা যায়, সেটাকে বলা হয়ে থাকে নমনীয় সংবিধান। আর অনমনীয় সংবিধান হলো যে সংবিধান
সংশোধন করা অত্যন্ত কঠিন বা বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করে এই সংবিধান সংশোধন করা হয়, সেটাকে বলা হয়ে থাকে অনমনীয় সংবিধান। তাহলে নমনীয়তা এবং অনমনীয়তার মধ্যে একটা ভারসাম্য রেখে সংবিধান রচনা করা উচিত বলে আমার মনে হয়। তাহলে একটা আদর্শ সংবিধানের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই বলবো যে আদর্শ সংবিধানের ভাষা পরিষ্কার এবং সঠিক হওয়া উচিত, বিশদভাবে সেটা বর্ণনা করা উচিত, অকারণে সংবিধানকে লম্বা করা উচিত নয়, দীর্ঘ করা উচিত নয়, এবং সংবিধানের মধ্যে নমনীয়তা এবং অনমনীয়তার একটা ভারসাম্য থাকা উচিত। এরপরে যদি আরেকটা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আমি আলোচনা করি, সেটা হবে যে সংবিধানের 4টা কার্য। সংবিধানের প্রথম কাজ হলো প্রয়োজনীয় মৌলিক নীতি নিয়ম এগুলো রচনা করে তার মাধ্যমে সকলের মধ্যে সহযোগিতা বজায় রাখা। একটা মৌলিক নিয়ম নীতি এগুলো তৈরি করা, রচনা করা, এবং সেই মৌলিক নিয়ম নীতির মাধ্যমে সকল শ্রেণীর মানুষের প্রতি সহযোগিতা বজায় রাখা। এরকমভাবে একটা সংবিধান এটাই হলো কাজ তোমার সংবিধানের, সব শ্রেণীর মানুষের মধ্যে সহযোগিতা বজায় রাখা। সংবিধানের আরেকটা কার্য যদি আমরা বলি যে সমাজের কার উপর কোন দায়িত্ব ন্যস্ত থাকবে, সেটা সংবিধান বলে দেবে। কোন দায়িত্ব কার উপর ন্যস্ত থাকবে এটা নির্দিষ্ট করে দেওয়ার দায়িত্ব হলো সংবিধান। সংবিধান নির্দিষ্ট করে দেবে এবং এটার মাধ্যমে সব সময় সেটা বোঝা হবে যে কিভাবে দেশ পরিচালিত হবে, কিভাবে দেশ চলবে, সেটা সংবিধান বলে দেবে। এইভাবেই সংবিধান তার কাজগুলো চালায়। সংবিধান বলে দেবে যে কার দায়িত্ব কতটুকু, সেটা সংবিধান বলে দেবে, এবং সরকারের যে নীতিগুলো রয়েছে, কোন নীতি নিয়ে সরকার দেশ চালাবে, দেশ চালাবে, সেটাও স্থির করে দেবে সংবিধান। এটা দায়িত্ব হলো সংবিধানের স্থির করে দেওয়া। অর্থাৎ সরকার কি নীতি গ্রহণ করে দেশ পরিচালনা করবে, সেটা দায়িত্ব হলো সংবিধানের। সংবিধান সেটা স্থির করে দেবে যে কিভাবে সরকার দেশ চালাবে, কিভাবে সরকার জনসাধারণের উপর বিধিনিষেধ আরোপ করবে, সেটাও ঠিক করে দেবে সংবিধান। সরকার জনসাধারণের উপর কি বিধিনিষেধ আরোপ করবে, সেটাও ঠিক করে দেওয়ার দায়িত্ব হলো সংবিধানের। কিভাবে সরকার জনসাধারণের উপর কি বিধিনিষেধ আরোপ করবে, কি করবে, সেটা সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়ার দায়িত্ব হলো সংবিধানের। আর আমরা যদি বলি যে জনগণের কল্যাণ, জনগণের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সঠিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার দায়িত্ব হলো সংবিধানের। সংবিধানই একটা সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে পারে, সরকারকে বলে দিতে পারে যে এরকম করে, মানে বিভিন্ন সংবিধানের মধ্যে রয়েছে যে সরকার কিভাবে চললে সঠিকভাবে সমাজ ব্যবস্থা চলবে, দেশ চলবে, এই সব কিছু নীতি নিয়ম সংবিধানের মধ্যে রয়েছে। অর্থাৎ যে দেশেরই যে সরকারই চলুক না কেন, সেই দেশের সেই সরকার তার সংবিধানকে ছেড়ে চলতে পারবে না। সংবিধানকে মান্য করেই তাকে চলতে হবে। সঠিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কি করণীয় সরকারের, সেটা সংবিধান দেখিয়ে দেবে। সংবিধান তাকে প্রদান করবে যে তুমি এভাবে চলো, তুমি এভাবে চলো, পথ দেখিয়ে দেবে সংবিধান। সংবিধানের বাইরে যদি সরকার কোনো কাজ করে, তাহলে নাগরিকের সম্পূর্ণ অধিকার রয়েছে সরকারের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত যে সুপ্রিম কোর্ট রয়েছে, সেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা, সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। যদি সরকার, একটা দেশের সরকার সেই দেশের সংবিধান অনুযায়ী না চলে, তাহলে দেশের জনগণের এই অধিকার রয়েছে সর্বোচ্চ আদালতে নালিশ করা, সরকারের বিরুদ্ধে নালিশ করা, মামলা দায়ের করা। তাহলে আজকে আমরা কি কি পড়লাম প্রিয় ছাত্রছাত্রীরা? আমরা একটা পড়লাম যে খসড়া কমিটি সম্পর্কে আলোচনা, আমরা পড়লাম যে ভারতের সংবিধান একটা জীবন্ত দলিল, আমরা পড়লাম যে একটা আদর্শ সংবিধানের বৈশিষ্ট্য, আমরা পড়লাম সংবিধানের কি কি কার্য রয়েছে, সেই কার্যগুলো নিয়ে আলোচনা। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। কালকে এই চ্যাপ্টারের আরো কিছু বিষয় রয়েছে, সেটা লিখিত অলিখিত সংবিধান নিয়ে আলোচনা, নমনীয় এবং অনমনীয় সংবিধান নিয়ে আলোচনা,
নমনীয় এবং অনমনীয় সংবিধানের মধ্যে পার্থক্য, লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে কালকে আমি আরো একটা ক্লাস নেব। ততক্ষণ তোমরা আমার কথাগুলো শুনবে, ভালো করে শুনবে। যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নিজের খাতায় আমার কথাগুলো নোট করবে এবং বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে, যাতে করে নিজে একটা ভালো কেরিয়ার গঠন করতে পারো, একটা ভালো রেজাল্ট অর্জন করে মা বাবার এবং শিক্ষক শিক্ষিকার মুখ উজ্জ্বল